আমাদের জীবনটা খুবই ছোট। মাঝে মাঝে আমাদের মনে হয় এই তো সেদিন ছোট ছিলাম, আজ তরুণ বয়সে এসে দাঁড়িয়েছি। সবকিছু স্বাভাবিক থাকলে আর কিছুদিন পরেই মাঝ বয়সে গিয়ে দাঁড়াবো। আর এজন্যই মানুষ সবসময় চেয়েছে অমর হতে। সৃজনশীল মানুষেরা তাদের সৃজনশীল কাজকর্মের মধ্য দিয়ে মানুষের ভালোবাসায় অমর হয়ে আছেন। ইতিহাসের খলনায়কেরা তাদের হীন কাজকর্মের মধ্য দিয়ে মানুষের ঘৃণার মাঝে অমর হয়ে আছেন। তবে কিছু কিছু মানুষ ছিলেন যারা আসলে কাজকর্মের মধ্য দিয়ে অমর হওয়ার যে ব্যাপারটা, সেটাতে খুব একটা বিশ্বাসী ছিলেন। তারা একেবারে দৈহিকভাবেই অমর হতে চাইতেন, অর্থাৎ তাদের স্বপ্ন ছিল শত শত বছর বেঁচে থাকা, পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত এই পৃথিবীর বুকে টিকে থাকা। এমন অমরত্ব সন্ধানী মানুষেরা তাই অমর হতে বেছে নিয়েছিলেন উদ্ভট বিভিন্ন পদ্ধতি। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করতে চলেছি ইতিহাসের অমরত্ব লাভের ব্যর্থ যত প্রচেষ্টা। তাহলে চলুন ইতিহাস অনুসন্ধান ইউটিউব চ্যানেলের হাত ধরে জেনে নেওয়া যাক সেই ব্যর্থ সমস্ত প্রচেষ্টাগুলো। অমর হতে যাওয়া মানুষদের তেমনি কিছু অদ্ভুত পন্থা, যেমন অমরত্বের মাশরুম। এই অমরত্বের সন্ধানের ব্যাপারে চীনারা অনেক গবেষণা করেছে। তাদের অ্যালকেমিস্টরা শত শত বছর কাটিয়ে দিয়েছে এর পিছনে। তাদের সম্রাটগণ ছিলেন এই সংক্রান্ত গবেষণার সব থেকে বড় পৃষ্ঠপোষক। বিষাক্ত পারদ, স্বর্ণ, সালফার, বিভিন্ন উদ্ভিদ নিয়ে গবেষণা চালিয়েছিলেন তারা। চীনাদের দেশীয় ঔষধ এবং শত বছরের পুরনো অ্যালকেমির মাঝে বেশ ভালোই যোগসূত্র আছে। এজন্য আয়ুবর্ধক হিসেবে বিভিন্ন গাছ, ছত্রাক ও খনিজ পদার্থ তারা আজও ব্যবহার করে থাকে। সময়টা তখন 45 খ্রিস্টপূর্বের মাঝামাঝি সময়। কাগজপত্র ঘেঁটে জানা যায় যে তখন থেকেই তারা অমরত্ব লাভের জন্য মাশরুম ব্যবহার করত। এক্ষেত্রে সবথেকে জনপ্রিয় মাশরুমটির নাম ছিল লিংঝি, যার অর্থ দাঁড়ায় অতি প্রাকৃত মাশরুম। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে এটি সবথেকে পুরনো মাশরুম যা ঔষধ হিসেবে ব্যবহার হয়ে আসছে। খ্রিস্টপূর্ব 3য় শতক থেকে প্রায় 1000 বছর পর্যন্ত চীনে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ একদল লোক ছিলেন যাদের বলা হতো ফাংশি। তাদের মতে অ্যালকেমিস্ট, জ্যোতিষী, চিকিৎসক, জাদুকর, বিজ্ঞানী সহ বিভিন্ন ধরনের মানুষই ছিলেন। তবে অনেকেই এটা বিশ্বাস করতেন যে পেংলাই পর্বতের কোনো এক জায়গায় লিংঝি মাশরুম পাওয়া যায়, তা জানতেন সেই ফাংশিরা। তবে এর মধ্যে মজার ব্যাপার হলো যে এই পেংলাই পর্বতও আসলে এক প্রাচীন কিংবদন্তি, যার সন্ধান মেলে প্রাচীন চীনা রূপকথাগুলোতে। হান ও কিং রাজবংশের অনেক সম্রাটই লিংঝির খোঁজে অনেক অর্থ ব্যয় করে অভিযান পাঠিয়েছিলেন, কিন্তু তা সবই ব্যর্থ হয়েছিল। এরপর তারা অমৃত, অ্যাম্ব্রেসিয়া, সোমা ও নেকটার এইসব ব্যবহার করত। ঋগ্বেদের ভাষ্যমতে এমন একটি পানীয় যা খেলে মানুষ অমরত্ব লাভ করতে সক্ষম হতো। সনাতন ধর্মসহ অন্যান্য আরও সংস্কৃতিতে এর উল্লেখ আছে। স্বর্গের দেবতা ইন্দ্র এবং অনলের দেবতা অগ্নিও অমৃত পান করেছিলেন বলে উল্লেখ আছে ঋগ্বেদে। একইভাবে গ্রিক দেবতা বেছে নিয়েছিলেন নেকটার নামে আরেকটি পানীয়কে, যার অর্থ মৃত্যুকে জয় করা। যোগব্যায়াম করা লোকেদের এক বিশ্বাস থেকে জানা যায় যে গভীর ধ্যানমগ্ন থাকা অবস্থায় পিটুইটারি গ্ল্যান্ড থেকে অমৃতের নিঃসরণ ঘটতে পারে। যে অমৃত নিয়ে এত কথাবার্তা, সেটা দেখতে কেমন, এর প্রাপ্তস্থানই কোথায়, বা অনেকের মতে এটি হলো একটি গাছ, আবার কারো কারো মতে এটি হলো একটি ছত্র। প্রথমে এটিকে চূর্ণ করে ভর্তা করা হয় এবং এর নির্যাসটুকু বের করা হয়। পর গরুর দুধের সঙ্গে মিশিয়ে পান করা হয় এই মিশ্রণটি।
এমনটা ভাবা হয় এই অমৃত সম্পর্কে। লিংঝির মতো এটিও কোনো পর্বতে জন্মায় বলে ধারণা বিশ্বাসিত। তবে ঠিক কোন পর্বতে এটি পাওয়া যাবে এর সঠিক বর্ণনা কোথাও নেই। বিজ্ঞানী, ইতিহাসবিদ ও ওঝারা সবসময় এই অমৃত গাছের সন্ধান করে গেছেন। তাদের মতে অনেকেই বলেছেন এটি হতে পারে সাইবেরিয়ার ওঝাদের ব্যবহৃত লাই অ্যাগারিক, হালকা হ্যালুসিনোজেনিক অর্থাৎ বাস্তবতা সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টিকারী মাশরুম। এনথোবোটানিস্ট টরেন্স ম্যাককেনার মতে এই অমৃত হতে পারে একটি হ্যালুসিনোজেনিক মাশরুম যা গরুর গোবরে জন্মে। তবে এই অমরত্ব লাভের জন্য তারা ধাতু ও খনিজ পদার্থও কিন্তু ব্যবহার করেছিল। দীর্ঘ জীবন লাভের জন্য চীন থেকে শুরু করে মেসোপটেমিয়া হয়ে একেবারে ইউরোপ পর্যন্ত বিস্তৃত ছিল। এর পেছনে যাদের যুক্তি ছিল বেশ অদ্ভুত। সেই সময় বিশ্বাস প্রচলিত ছিল যে আপনি যে খাদ্য গ্রহণ করবেন সেটির বৈশিষ্ট্য আপনার শরীরের মাঝেও প্রতিফলিত হবে। যেহেতু ধাতব পদার্থগুলো সাধারণত বেশ শক্ত ও দীর্ঘস্থায়ী হয়ে থাকে, তাই লোকে মনে করত এর তরল রূপটি গলাধকরণ করলে বুঝি ধাতুর মতোই দীর্ঘস্থায়ী হবে তাদের নশ্বর শরীর। অর্থাৎ নশ্বর দেহকে অবিনশ্বর করতেই তারা বেছে নিয়েছিল বিভিন্ন ধাতুর তরলীকৃত রূপ। প্রাচীন ও মধ্যযুগীয় অনেক অ্যালকেমিস্টও সোনাকে গলিয়ে পানযোগ্য তরলে রূপান্তরিত করতে চেষ্টা করেছিলেন। পাশাপাশি সোনা ও পারদ একটি ককটেল ড্রিঙ্ক তৈরির কাজও করেছিলেন তারা। সোনা ও পারদের পাশাপাশি আর্সেনিকও এককালে অ্যালকেমিস্টদের মারাত্মকভাবে আকৃষ্ট করেছিল। প্রাচীন চীনের সম্রাটগণ এই অমরত্ব লাভের আশঙ্কায় প্রায় এরকম হাবিজাবি বিভিন্ন জিনিস খেতেন বা পান করতেন। ব্রিটিশ ইতিহাসবিদ জোসেফ নিধাম সম্রাটদের এমনই একটি তালিকা তৈরি করেছিলেন যারা কিনা অমরত্বের সুবিধার সন্ধানেই জীবন বিলিয়ে দিয়েছেন। এরপর আসে পরশ পাথর ও অমরত্বের সুধা। মধ্যযুগের সকল অ্যালকেমিস্টের জীবনের একমাত্র ব্রত ছিল ফিলোসফার্স স্টোন তথা পরশ পাথর তৈরি করা, আর তাদের এই প্রচেষ্টা পরিচিত ছিল ম্যাগনাম ওপাস বা গ্রেট ওয়ার্ক নামে। পরশ পাথরের সাহায্যে কম দামি ধাতুগুলিকে স্বর্ণরৌপের মতো মূল্যবান ধাতুতে পরিবর্তন করা সম্ভব বলে তারা বিশ্বাস করতেন। এর সাহায্যে অমরত্ব লাভ করাও সম্ভব বলে তাদের বিশ্বাস ছিল। কিংবদন্তি এমন কিছু ব্যক্তি আছে যার কাছে পরশ পাথর থাকবে, মৃত্যু নাকি তাদের কোনোদিনও ছুটে পারবে না। কারো কারো মতে পরশ পাথরের সাহায্যেই বানানো সম্ভব বহুল প্রচলিত সেই অমরত্বের সুধা। এই পরশ পাথর তৈরি করতে কেউ কেউ সক্ষম হয়েছে বলেও প্রচলিত আছে কিংবদন্তি। মৃত্যুর অব্যবহিত পূর্বে ত্রয়োদশ শতাব্দীর পলিম্যাথ অ্যালবার্টাস ম্যাগনাম একটি পরশ পাথর থমাস অ্যাকুইনাসকে দিয়ে গিয়েছিলেন। তার নানা নথিপত্র থেকে জানা যায় তিনি নিজেই নাকি সীসাকে পরশ পাথরের সাহায্যে স্বর্ণ রূপান্তরিত করেছিলেন। কেউ কেউ মনে করেন যে 18 শতকের সম্ভ্রান্ত ব্যক্তি কোট দ্য সেইন্ট জার্মেইনের কাছে একটি পরশ পাথর ছিল। কিংবদন্তিতে প্রচলিত আছে যে তখন তার বয়স ছিল কয়েকশো বছর। অবশ্য অনেকে মনে করেন যে এই বিষয়টি সম্পূর্ণ গুজব হিসেবেই ছড়ানো হয়েছে। পরশ পাথর নিয়ে আরেকটি বিখ্যাত রহস্য প্রচলিত আছে ফরাসি বই বিক্রেতা নিকোলাস ফ্ল্যামেলকে নিয়ে। তার মৃত্যুর প্রায় 200 বছর পর কিছু কাগজপত্র উদ্ধার করা হয়, যা থেকে জানা যায় স্পেনে ভ্রমণকালে তিনি ইহুদি অ্যালকেমিস্টদের কাছ থেকে অ্যালকেমির গোপন বিভিন্ন জিনিস শিখেছিলেন। এর মাঝে অমরত্বের সুধা কিভাবে বানাতে হয় এবং এর একটি পদার্থকে ভিন্ন পদার্থে রূপান্তরিত বিষয়টি এর মধ্যে ছিল। অবশ্য অনেকেই বলে থাকেন যে 1700 শতকের বিভিন্ন পুস্তক বিক্রেতারা সেই সময় বইয়ের সেল বাড়ানোর জন্য ফ্ল্যামেন্ট নিয়ে এরকম গল্প বানিয়েছিল। তো বন্ধুরা, এই ছিল প্রাচীনকালে মানুষ কিভাবে অমরত্ব লাভে ব্যর্থ প্রচেষ্টা করেছিল তার ইতিহাস।
আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল ইতিহাস অনুসন্ধানকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ইতিহাসের অজানা ভিডিও পাওয়ার জন্য।